বলি এই যে মহারানী, এখনো পরে পরে ঘুমোলে হবে? আগের দিনের রাতে রেটো বাসনগুলো যে সব পড়ে রয়েছে, ওগুলো কখন মাজবে শুনি? এই যে মা, এক্ষুনি যাচ্ছি। আমি এখনই সব বাসন মেজে দিচ্ছি মা। আর মুখে না বলে তাড়াতাড়ি বাসনগুলো ধুয়ে আমাকে উদ্ধার করো, তারপর যেন আবার শুয়ে পড়িস না। ঘরের বাকি কাজগুলো করে নিবি, আমাকে আর যেন না বলতে হয়। আরে হ্যাঁ, আজ কদিন ধরে তো বাগানের গাছগুলোতে জল পর্যন্ত দেওয়া হয়নি, সেগুলোতে একটু জল দিয়ে দিবি। দেখি যাই তুলি কি করছে। ও মা, তুমি? আমি ভাবলাম মেঘলা জানিয়ে এলো। তা মা, সকালে আমার ঘরে তুমি আমাকে কিছু বলবে? না মা, তুমি ঘুমাও। ওই ফাঁকিবাজ মেঘলা উঠতে দেরি করেছে, তাই তাকে তো ডাকতে এসেছি। এখন বাসন মাজছে কি, মাজা হয়ে গেলে তারপর তোমাকে চা দিতে বলছি। হ্যাঁ, সুমনা নিজের মেয়ে তুলিকে রাজকন্যার মতো রাখতেন, আর সৎ মেয়ে মেঘলার সাথে বাড়ির কাজের লোকের থেকেও খারাপ ব্যবহার করতেন। মেঘলা শান্ত স্বভাবের আর ভীষণ ভদ্র একটি মেয়ে, কিন্তু ভাগ্য যেন তাকে অন্য জায়গায় এনে দাঁড় করিয়েছে। মা মারা যাওয়ার পর বাবা দ্বিতীয় বিয়ে করেছিলেন। তারপর থেকেই তার জীবন বদলে যায়। ধীরে ধীরে বই খাতা সরিয়ে তার হাতে তুলে দেওয়া হয় ঝাঁটা আর হাঁড়ি। তার বাবা মারা যাওয়ার পর সৎ মায়ের অত্যাচার যেন আরও কয়েক গুণ বেড়ে যায়। কিছুদিন পরে শহরের এক ধনী বাড়ি থেকে সম্বন্ধ আসে তুলির জন্য। বড় একটা গাড়ি এসে থামে তাদের বাড়ির সামনে। মেঘলা তখন বাগানে গাছে জল দিচ্ছিল। গাড়ি থেকে নামে এক সুদর্শন যুবক, তার নাম নীল। পিছন পিছন বেরিয়ে আসে তার বাবা ও মা। এক দৃষ্টিতে নীলের ভালো লেগে যায় মেঘলাকে। সে তাকে জিজ্ঞাসা করে, এই যে শুনছেন, এটা কি সুমনা দেবীর বাড়ি? হ্যাঁ, এটাই সুমনা দেবীর বাড়ি। উনি আমার মা। ও মা, এই আপনারা চলে এসেছেন, আসুন আসুন। এই মেঘলা, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিস কি? যা যা যা, ঘরে যা। যেমন রূপ তেমনি সুমধুর কণ্ঠ। বাবা দেখছি আমার জন্য আস্ত একটা পরী খুঁজে রেখেছেন। মা, প্রণাম করো ওনাদেরকে। আমার মেয়ে বলে কিন্তু একদম বলছি না, হ্যাঁ। আমার মেয়ে যদি আপনার বাড়ির বৌমা হয়, কোনো অভিযোগ আপনাদের থাকবে না। যেমন দেখতে সুন্দর, তেমনি কাজেও নিপুণা। দেখুন, মেয়ে তো আমাদের পছন্দ হয়েছে। ভারী মিষ্টি মেয়ে আপনার। কি বলো নীলের মা? হ্যাঁ, হ্যাঁ, তবে আমি একবার নীলের সাথে একটু কথা বলি। হাজার হোক, সেই তো বিয়ে করবে। 100 বার 100 বার, সে তো 100 বার। এই দেখো বাবা, লজ্জা করতে হবে না। তুমি দরকারে তুলির সাথে একান্তে কথা বলে নিতে পারো কিন্তু। কে রে নীল, বল কিছু। হ্যাঁ, আমারও পছন্দ হয়েছে। ওই তো কথা ফাইনাল হয়ে গেল তাহলে। তবে তুলিকে নয়, মেঘলাকে আমার খুব পছন্দ হয়েছে। আপনি কিছু মনে করবেন না, গাড়ি থেকে নেমেই ওকে দেখে আমি প্রেমে পড়ে গেছি। মেঘলা? না 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 না, ও কি করে বিয়ে করবে বাবা? ও আমার মেয়ে, কিন্তু বলতে দোষ নেই। ওর মাথায় না একটু সমস্যা আছে। ওর ছোট থেকে পাগলামি ভাব আছে গো একটা। তাই ওই মেয়ের বিয়ে আমি দেব না। বাবা, আমি যদি বিয়ে করি তবে মেঘলাকেই করব, নচেত এ বাড়িতে বিয়ে করার কোনো ইচ্ছাই আমার নেই। নীলের বাবা ও মা নীলকে কিছুতেই বোঝাতে পারলেন না, ফলে তারা চলে গেলেন সেখান থেকে। কে রে মেঘলা, খুব ছল ছাতুরি শিখেছিস তাই না? হ্যাঁ, রূপের বহর হয়েছে খুব। ঢং ঢং দেখিয়ে বেশ তো ছেলে ভুলিয়ে নিতে পারিস। দেখ এবার তোর কি হাল করি আমি। এই যে মেঘলা, শোন, তোর জন্য ছেলে দেখেছি, তাকেই তুই বিয়ে করবি। হ্যাঁ, কোন ছেলে মা? ওই যে আমাদের ঘরের বাগান পরিষ্কার করতে আসে যে,
সেই আকাশ রে আকাশ, ওর সাথেই বিয়ে হবে তোর। কিন্তু আমি তো এখন বিয়ে করতে চাই না মা। এই আমি কি তোকে জিজ্ঞেস করেছি তুই বিয়ে করতে চাস কি চাস না? হ্যাঁ? তাছাড়া তোকে তো চিন্তা করতে হবে না। হ্যাঁ? আকাশের সাথে আমার কথা হয়ে গেছে, ও বিয়ের পরে এই বাড়িতেই থাকবে, তোর খাওয়া দাওয়ার কোনো অভাব হবে না। কিন্তু মা, কোনো কিন্তু না, চুপচাপ যেটা বললাম সেটা মাথায় ঢুকিয়ে নে, কালকেই তোদের বিয়ে হবে। মেঘলা আবারও কিছু বলতে পারল না। সুমনার কথার অন্যথা হলো না। পরের দিন আকাশের সঙ্গে ওর বিয়ে হয়ে গেল। দেখ না, দেখ এবার কেমন লাগে আমার মেয়ের বিয়ে ভাঙা। বিয়ের পর তোরা দুজনে এই বাড়ির চাকর হয়ে থাকবি রে। আমি বুঝতে পারছি এই বিয়ে তোমার ইচ্ছের বিরুদ্ধে হয়েছে। বিশ্বাস করো, আমারও কিছু করার ছিল না। তবে হ্যাঁ, আমি তোমার উপর জোর করব না। ভালোবাসা কখনো জোর করে পাওয়া যায় না। তুমি যদি চাও আমি তোমাকে এখনই ছেড়ে চলে যেতে পারি। আমি অনাথ, নিজের ঘর বলে কিছু নেই, তাই এখানে থাকতে হবে। তবে যতই গরিব হই না কেন, তোমাকে কষ্ট দিয়ে কিছুই করব না। আকাশের মধ্যে এই সততা আর স্পষ্টবাদিতা দেখে মেঘলা কিছুটা স্বস্তি পেল। আকাশের প্রতি তার সম্মান কয়েক গুণ বেড়ে গেল। সে আকাশের সাথে একসঙ্গে থাকতে আপত্তি করল না। হায় হায় হায়, সকাল সকালে এ কি ক্ষতি করলি রে তুই অলক্ষী? এই কাপের কত দাম তুই জানিস? হ্যাঁ, এর দাম কি তোর মরা মা স্বর্গ থেকে দিয়ে যাবে রে? মা, হাত ফসকে পড়ে গেছে গো। তুই ইচ্ছে করে ভেঙেছিস, ইচ্ছে করে। আমি ইচ্ছে করে করব কেন? এ কি করছেন আপনি? ওর গায়ে হাত তুললেন কেন? ও তো বলছে। এই তুমি চোখে দেখতে পাও না? চোখে নেবা হয়েছে? আমার শখের কাপখানা ভেঙে দিল তোমার বউ। তা বলে আপনি ওকে এইভাবে মারলেন? আপনি এটা ঠিক কাজ করেননি। খুব বড় বড় কথা দেখছি তোমার। কাজের লোক কাজের লোকের মতো থাকবে, বেশি মাথায় চাপতে এসো না। হ্যাঁ? নইলে ঘর ধরে এই ঘর থেকে টেনে বার করে দেব। কি ভেবেছো আমার সতীনের মেয়েকে বিয়ে করেছো বলে তোমাকে জামাই হিসেবে যত্ন করে মাথায় তুলে রাখবো? সে গুড়ে বালি। আপনার বার করে দেবার আগেই আমি আমার স্ত্রীকে নিয়ে এই ঘর থেকে বেরিয়ে যাব। রাস্তায় গাছতলায় থাকবো সেও ভালো, তবে এই অপমান সহ্য করতে পারবো না। এত মোটা চামড়া নয় আমাদের। চলো মেঘলা, আমরা এখনই চলে যাই এখান থেকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিদেয় হতো দেখি বিদেয় হো। আর কোনোদিনও এই বাড়িতে পা রেখো না জানো। কাকে ভয় দেখাচ্ছ শুনি, কাকে ভয় দেখাচ্ছ? টাকা দিলে না তোমাদের থেকে ভালো কাজের লোক অনেক পাওয়া যাবে গো। সেদিনই মেঘলা আর আকাশ ওই ঘর থেকে বেরিয়ে এসে গ্রামের একেবারে শেষ প্রান্তে একটা পুরনো ঘর ভাড়া নিল। আমাকে ক্ষমা করো মেঘলা, তোমাকে বিয়ে করে আমি কোনো সুখ দিতে পারিনি। এমন জায়গায় এনে রাখলাম তোমায়। অনেকদিন আগে আমার জীবনের সব সুখ অতীত হয়ে গেছে। জানি না আমার কপালে ভবিষ্যতে কি লেখা আছে, কিন্তু তুমি নিজেকে এইভাবে বারবার দোষ দিও না। এই যে তুমি আমার মতো অনাথ ছেলের উপর ভরসা করে এসেছো, এটাই বড় কথা। সত্যি বলতে আমি তোমায় পেয়ে ধন্য। আমি তোমায় কথা দিচ্ছি, তোমার জীবনের সব সুখ ফিরিয়ে আনবো। হয়েছে হয়েছে, অনেক হয়েছে বর্মশাই। তুমি আমার স্বামী, তুমিই আমার সুখ। কিন্তু কিছু একটা করতে হবে আমাদের, নইলে আমাদের সংসার চলবে কি করে? সে আমি সব ভেবে রেখেছি, সে নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। কি দাদা, নতুন ব্যবসা শুরু করলেন নাকি? আগে তো দেখিনি। হ্যাঁ দাদা, আলুর দমের তো ভালোই গন্ধ ছড়িয়েছে। সাথে আর কি আছে? সাথে কচুরি আছে দাদা, দেবো নাকি? দিন দিন, প্রথম দিন খেয়ে দেখি কেমন করেছেন। হ্যাঁ, বাহ, বেশ ভালো। সকালের টিফিনটা বেশ হলো। সত্যি দাদা, ঠিকই বলেছেন। দাদা, একটু তাড়াতাড়ি দিন। এই তো এক্ষুনি ভেজে দিচ্ছি। একা মানুষ, একটু অপেক্ষা করুন। একা টিফিনের দোকান চালানো যায় না, একটা লোক রাখুন আপনি। দেখতে দেখতে ওইখানেই আকাশের সমস্ত কিছু বিক্রি হয়ে গেল।
সে নিজেও ভাবেনি তার করা কচুরি লোকের এত ভালো লাগবে। সে খুশি মনে বাড়ি ফিরে গেল। বলো, তোমার বিজনেসের প্রথম দিন কেমন কাটলো? দারুণ! কত অল্প সময়ে সব কচুরি আমি বিক্রি করে ফেলেছি। কিন্তু একটা সমস্যা, একা বলে না দিতে দেরি হওয়াতে অনেক কাস্টমার ফিরে যায়। একজন লোক রাখতে পারলে ভালো হতো জানো। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? এই ছোট ঠেলা গাড়িতে কচুরি বিক্রি করে তুমি কত টাকা লাভ রাখতে পারবে বলো তো? এক কাজ করো, কাল থেকে বরং আমরা দুজনে একসাথে কচুরি বিক্রি করতে যাব। তোমাকে আমি কাজ করতে দিতে পারি না। কেন? এতে খারাপের কি আছে? নিজের দোকানের কাজ নিজে হাতে করব, এটা তো আমার গর্বের ব্যাপার। পরের দিন থেকে তারা দুজনে কচুরি বিক্রি করতে শুরু করে। কয়েক মাসের মধ্যেই ঠেলাগাড়ি ছেড়ে মেঘলা আর আকাশ একটা তৃপ্তি নামে ছোট্ট হোটেল খোলে। তাদের রান্না আর ভালো ব্যবহারের জন্য খুব তাড়াতাড়ি হোটেলের অনেক নাম হয়ে যায়। প্রতিদিন বাড়তে থাকে দোকানের রমরমা। কয়েক বছরের মধ্যে তারা কয়েকটি বড় হোটেল তৈরি করে ফেলে। এখন তাদের গাড়ি বাড়ি সবই হয়েছে। এক দুপুরে ক্ষুধায় কাতর এক বৃদ্ধা তৃপ্তি হোটেলের সামনে দাঁড়িয়েছিল। ঠিক তখনই একটা দামি গাড়ি এসে থামল। গাড়ি থেকে নামলো আকাশ, তারপর নামলো মেঘলা। আকাশ, মেঘলা, দামি শাড়ি, গাড়ি, সম্মান। মা, তুমি এখানে? এ তোমার কি অবস্থা? কি হয়েছে তোমার? আর তুলি কোথায়? আমাকে ক্ষমা করে দে রে মা, ক্ষমা করে দে। আমি তোর সাথে অনেক অন্যায় করেছি। আজকে ভগবান তারই শাস্তি দিয়েছেন আমায়। সেসব কথা থাক, পরে হবে। আপনি হোটেলে চলুন। হ্যাঁ মা, আগে ভেতরে চলো। তোরা চলে আসার পর আমি আরো একটা ধনী পরিবারে তুলির বিয়ে দিই। বছর কানেক যেমন চলে তেমনই চলছিল। হঠাৎ তুলি আমায় একদিন বলল কাজের সুবিধার জন্য জামাই বিদেশে একটা অফিস খুলবে, তাই অনেক টাকা দরকার। তাই এই ঘর বাড়ি জমি জায়গা বন্ধক রেখে আরো যা কিছু ছিল সব বেচে ওই 1 কোটি টাকা তুলিকে দিই। এই যে টাকা নিয়ে তুলে গেল, আর আমার সাথে যোগাযোগ রাখলো না, কোনো টাকাও ফেরত দিল না। পাওনাদার বাড়ি থেকে আমায় বের করে দিয়েছে। এই বয়সে আমি কি করব? তাই ভিক্ষে করে খেয়ে দিন চালাচ্ছি। মা, তুমি ভুলে যেও না তোমার আরো একটা মেয়ে আছে। আমি থাকতে তোমায় ভিক্ষা করে খেতে হবে না। ভগবানের কৃপায় আমাদের এখন সব আছে মা। তোদের এত অপমান করার পরেও তুই আমাকে ক্ষমা করতে পারলি মা? তুমি আমাকে কষ্ট দিয়েছিলে ঠিকই, কিন্তু তোমার জন্যই তো আমি আজকে এত শক্ত হতে পেরেছি মা। আমি তোকে কোনোদিনও মেয়ের মর্যাদা দিইনি, তবু তুই আজ আমাকে খাওয়াচ্ছিস। মা, মানুষকে ঘৃণা করলে নিজের মনটাই ছোট হয়ে যায়। আমি সেই দীনতা নিয়ে বাঁচতে চাই না গো। তুমি আমাকে হয়তো ভালোবাসতে না, কিন্তু আমি তো তোমাকে বরাবরই ভালোবাসি। মানুষ ভুল করতেই পারে, কিন্তু নিজের ভুল বুঝতে পারাটাই সবচেয়ে বড় কথা। তোমরা আমাকে ক্ষমা করো বাবা। আমি কথা দিচ্ছি, কথা দিচ্ছি। মা মা মা, তুমি আমাদের মা। তুমি দয়া করে ক্ষমা চেয়ে আমাদের ছোট করো না। আমি অনেক আগেই সবকিছু ভুলে গেছি। তোমাকে আর কোথাও যেতে হবে না, তুমি আমার কাছেই থেকো। ভগবান হয়তো সবার হাতে সমান সুখ দেন না, কিন্তু যারা কষ্টের মধ্যেও ভালো মানুষ হয়ে থাকে তাদের একদিন ঠিক সম্মান দেন। আজ তাই হয়তো আকাশ এবং মেঘলার পরিবার সম্পূর্ণ হলো।